সহ ঘর পেল আরও 18,500 পরিবার। নাগরিক সুবিধায় আসবে প্রতিটি গ্রাম, বললেন প্রধানমন্ত্রী। থমকে আছে প্রজনন হার 2%, নামানোর পরিকল্পনা, বেড়েছে জনসচেতনতা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাস, স্বাগত জানালো হামাস, ইসরায়েলের বিরোধিতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: রাজনীতি ধ্বংসের কালো অধ্যায় 1/11, গণতন্ত্র পুনরুদ্ধারে জনতার মঞ্চে ফেরেন শেখ হাসিনা। জমির মালিকানা সহ স্থায়ী ঠিকানা পেলেন আরও 18,566টি ভূমি ও গৃহহীন পরিবার। আজ দেশের 26 জেলার সব উপজেলা সহ আরও নতুন 17টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, মানুষের জীবনমান উন্নত করাই সরকারের অন্যতম লক্ষ্য। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে তাদের সবাইকে সহায়তার কথাও জানান প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা, ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। সমুদ্রের কোল ঘেঁষা কক্সবাজারের সদর, ঈদগাঁও আর মহেশখালীতে আজ সাত রব। এই 3টি উপজেলার সাথে আজ পুরো জেলা গৃহ ও ভূমিহীন মুক্ত। কক্সবাজার ছাড়াও লালমনিরহাটে 1282টি এবং ভোলায় 1234টি বাড়ি হস্তান্তর করতে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সুবিধাভোগীদের সাথে। আশ্রয়ণ 2 প্রকল্পের 5ম পর্বের দ্বিতীয় ধাপে 18,566টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি তিনি 26 জেলার সব উপজেলা সহ আরও 70টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করেন। আগে যে কষ্ট পাইছি, বিড়া বাড়ি নোয়াশিল, ঘর বাড়ি নোয়াশিল, এখন আমরা একটু পানি ফাঁসি, বিদ্যুৎ ফাঁসি। আমার প্রধানমন্ত্রী কার্ড ঘর দিছে, ওই ঘরটা নিয়ে আমি সুখে আছি। ফুটপাড়ে বসত বাড়ির থেকে তুলে এনে আমাদেরকে একটি মজিব শতবর্ষ বাড়ি দিচ্ছেন। আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আছে আওয়ামী লীগ সরকার। রেমালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে অর্থনৈতিক সচ্ছলতার জন্য সহায়তা দেওয়ার আশ্বাস দেন। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। আশ্রয়ণ সহ সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সুফলভোগীদের যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 1 ইঞ্চি জমিও অনাবাদি না রেখে উৎপাদন করতে হবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রয়ণ প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সবথেকে বেশি প্রয়োজন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকেই রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে। সেটাই আমি আপনাদের বলবো। সকলকে আমি এই আহ্বান জানাবো, কোথাও যেন 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে। প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, পিতার মতো তারও লক্ষ্য জনগণের জীবনমান উন্নত করা। আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি এবং আমার চেষ্টা হচ্ছে এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না। এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে। এ নিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত জেলার সংখ্যা দাঁড়ালো 58টি এবং উপজেলা 464টি। এ যেন এক বদলে যাওয়া জনপদের গল্প।
দারিদ্র্যের তকমা ঝেড়ে ফেলে এসব প্রান্তিক মানুষ স্বপ্ন দেখছেন নতুন করে বাঁচবার। শুধু অর্থনৈতিক সচ্ছলতাই নয়, সামাজিক সম্মান এনে দেওয়া 2 শতকের জমি সহ এসব বাড়ি হস্তান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, জনগণ সচেতন এবং একতাবদ্ধ থাকলে সব প্রতিকূলতা মোকাবেলা করেও বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্বের বুকে মাথা উঁচু করে উন্নত দেশের কাতারে সামিল হবে অচিরেই। ঈদগাহ থেকে ফারজানা শোভা, 21 টেলিভিশন, কক্সবাজার। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি ধ্বংসের আরেকটি কালো অধ্যায় 1/11। সেনা সমর্থিত সরকারের মূল লক্ষ্য ছিল রাজনীতি থেকে শেখ হাসিনাকে মাইনাস করা। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশ জুড়ে ওঠা দাবির মুখে ব্যর্থ হয় ষড়যন্ত্র। মুচলেকা নয়, আইনি লড়াইয়ে জিতে জনতার মঞ্চে এসে দাঁড়ান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এই মুক্তির মিছিলে শৃঙ্খল ভাঙার পণ, রৌদ্র করজ্জ্বল দিনের জ্যোতি হয়ে গড়িয়েছিল সুধা সদনের আঙিনায়। 2007 সালের 16 জুলাই ধানমন্ডির সুধা সদন থেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। ষড়যন্ত্রের মামলায় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দী রাখা হয় বঙ্গবন্ধু কন্যাকে। বিএনপি জামাত জোট সরকারের দুঃশাসনের মেয়াদ শেষে 1/11 অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণই ছিল গণতন্ত্র অবরুদ্ধ করার সংকেত। সংস্কারের নামে ঘরবন্দি করা হয় রাজনীতিকে, দানা বাঁধে শেখ হাসিনাকে মাইনাসের ষড়যন্ত্র। আমাদের একটাই দাবি ছিল, উইদাউট শেখ হাসিনা নো ডায়লগ নো ইলেকশন। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছে আমাদের সেই সংস্কারবাদী নেতাদেরকেও, তাদের সংস্কারবাদী নেতাদের ব্যবহার করে আওয়ামী লীগের যে একটা দৃঢ় বিভক্তি সৃষ্টি করা, আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে, সেটা তারা পারে নাই। বঙ্গবন্ধু কন্যার মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহে মানুষের অভূতপূর্ব সাড়ায় টনক নড়ে 1/11 কুশীলবদের। অন্তর্বর্তীকালীন সরকারের খোলসে থাকা স্বৈর শাসকের পতনের ঘণ্টা বাজে। 25 লক্ষ গণস্বাক্ষর, অন্যান্য সহযোগী সংগঠনের গণস্বাক্ষর এবং একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি হয়ে গেছিল যে শেখ হাসিনাকে জেলখানায় রাখা যাবে না। এটা তত্ত্বাবধায়ক সরকার বুঝতে পেরেছিলেন। নির্বাচন তারা দিতে হবে এটা বুঝতে পেরেছেন, নির্বাচন না দিয়ে তাদের উপায় নাই। তথাকথিত সংস্কারবাদী নেতাদের মাধ্যমে ডায়লগ করে কোনো ফায়দা হবে না, যার ফলশ্রুতিতে 11ই জুন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে শেখ হাসিনাকে মুক্ত করেছি। দীর্ঘ 11 মাস পর 2008 সালের 11ই জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত সরকার। শুরু হয় গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রজননের হার 2% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে মেলেনি সফলতা। দীর্ঘদিনের প্রচেষ্টার পর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দাবি, একেবারে কাছাকাছি পৌঁছেও করোনা মহামারীতে থমকে আছে কার্যক্রম। তবে জনসচেতনতা বেড়েছে। জন্ম নিয়ন্ত্রণে মাঠের চিত্র বোঝার চেষ্টা করেছেন মিনালা দিবা, ছবি তুলেছেন মোহাম্মদ হানিফ। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। ভাঙা রেকর্ড বাজানো হলেও সফলতা কোথায়? তবে শহর বা গ্রাম সচেতনতা বেড়েছে আশাতীত। বাড়ি বাড়ি আমরা সাধারণত ফিল্ড পর্যায়ে বড়ি, কন্ডম, ইনজেকশন এই 3টাই দিই। আফারা আসে, আইসে বড়ি দেয়, কন্ডম দেয়, জানি পরবর্তীতে মনের ভুলও বাচ্চা হয়ে যায়, এই কারণে যেন না হয়। উপজেলা থেকে আমরা আমাদের কর্মীদের বিভিন্ন ধরনের কন্ট্রাসেপটিভ দিয়ে থাকি, যেমন খাবার বড়ি, কন্ডম, ইনজেকশন। দেশ স্বাধীনের পর গড় প্রজনন হার ছিল 6.3%। তখনই পরিকল্পিত উন্নয়নে স্বতন্ত্র পরিবার পরিকল্পনা বিধান করে দেন বঙ্গবন্ধু। 80-র দশকে জন্মহার 2% নামানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয় ব্যাপক কর্মযজ্ঞ। তবে সুদীর্ঘকালের সরকারি বেসরকারি কার্যক্রমেও 2011 সাল থেকে এক যুগেরও বেশি সময় ধরে এ হার স্থির হয়ে আছে 2%-এর ওপরেই। ফ্যামিলি প্ল্যানিং করার পরে যদি দেখা যায় যে জনসংখ্যা বিস্ফোরণ রোধ করতে পারি, আমরা যা আছি তার চেয়ে খারাপ যদি না হয়, তাহলে আমার ছেলেমেয়েরা এর চেয়ে একটা ভালো পরিবেশ থাকতে পারবে। পরিবার পরিকল্পনার সাথে আমার নারীর ক্ষমতায়ন, আমার পরিবারের ভালো থাকা এবং আমার দেশের উন্নতির জন্য আমরা বলছি এটা জরুরি সেবা, কিন্তু আমরা যদি জরুরি করতে গেলে আমাদের দরকার কার কি নিড আছে সেইখানে কাজ করে, এবং সেখানেই আমাদের বড় ঘাটতি।
2025 সালের লক্ষ্যমাত্রায় বাকিটাও অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে অপ্রতুল সেবাদাতা, সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগীদের সমন্বয়হীনতা, পাশাপাশি বাল্যবিবাহ, অপরিপক্ক গর্ভধারণ, অপূর্ণ চাহিদা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণও। 100টি অ্যাডোলেসেন্ট মেয়ের মধ্যে 50টি মেয়ের বিয়ে হয়ে যায় 18 বছরের আগে। তার মধ্যে 28% ওই অ্যাডোলেসেন্ট থাকা অবস্থায় প্রেগনেন্ট হয়ে যায়। যে টিনেজ প্রেগনেন্সি এটি 7% মতো নগরে কিন্তু বেড়ে গিয়েছে। কাজে এটি কিন্তু আমাদের একটু চিন্তার বিষয় রয়েছে। সর্বশেষ স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সার্ভে বলছে 62.1% দম্পতি এখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি স্বাচ্ছন্দ্যেই নেয়। প্রাকৃতিক ও সনাতন নিয়ন্ত্রণ চর্চা করে 9%, বাকি 30% এখনও দুটা নেয়। বাংলাদেশে এখন এই যারা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করছেন তাদের মধ্যে 27% দম্পতি পিল ব্যবহার করছে। তারপরে হয়তো আমি মনে করি ইনজেক্টেবল, তারপরে হয়তো আমাদের আইউডি। এই নিডগুলো আমরা কিন্তু আগে থেকে অ্যাসেস করেছি। খাবার বড়ি, ইনজেকশন, ইমপ্লান্ট ও কন্ডোমের মতো জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিনামূল্যে বিতরণ ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এরপরেও 60% মানুষকেই সেগুলো কিনতে হয় উচ্চ মূল্যে। প্রোডাক্টেরও দাম কম বেশি আছে। অনেকে যারা আগে বেশি দামের গুলো ব্যবহার করতো তারা ওই চায় একটু কম দামের গুলো ব্যবহার করে। অনেক বড় পরিবার চালানো আসলে অনেক কষ্টকর। জন্ম বিরতিকরণ যে মেডিসিনগুলো ইয়েগুলি আছে, এই যেমন কন্ডম, পিল, এগুলি আগের তুলনায় অনেক দাম বেড়ে গেছে। এখানে সরকারি সেবার চেয়ে বেসরকারি সেবাটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এখন নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তাদের এই সেবাটা ক্রয় করে নেওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কিনা, যদি দাম যদি বেড়ে যায়, ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এবং আয় উপার্জন যদি কমে যায়, সেটি কিন্তু একটি প্রভাব ফেলবে এই জায়গা। সম্মিলিত প্রচেষ্টা করতে পারি এবং প্রচেষ্টাকে আবার জোরদার করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় এই যে বাকি যে বাধাটুকু আছে সেটুকু আমরা অর্জন করতে পারবো। প্রজনন হার কমানোর বিষয়ে সচেতন সবাই, কিন্তু পথের বাধাগুলো না সরায় অর্জিত হচ্ছে না লক্ষ্যমাত্রা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের সংগঠন হামাস। তবে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি বলেছেন তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। গত 31শে মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের জন্য একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্তাবে সম্পূর্ণ যুদ্ধবিরতি, হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি, মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ের শর্ত দেয়া হয়। প্রেসিডেন্ট বাইডেনের আনা প্রস্তাবটি ভোটাভুটির পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। ভোট দেয়া থেকে বিরত ছিল শুধু রাশিয়া। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে হামাস, তবে বিরোধিতা করেছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি বলেছেন তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন আলোচনায় অংশ নেবে না। এমন সময় গাজায় যুদ্ধবিরতির এ প্রস্তাব পাশ হল যখন ইসরায়েলের নির্বিচার হামলায় গেল 24 ঘন্টায় আরও অন্তত 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন 37,000-এর বেশি ফিলিস্তিনি। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন ওয়াকারুজ্জামান, দায়িত্ব গ্রহণ 23 জুন। আবারও আমন্ত্রণ দুপুর 2টার একুশে সংবাদে। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল পদে পদোন্নতি পেয়ে তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। চলতি মাসের 23 জুন 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন তিনি। ওয়াকারুজ্জামান তার 39 বছরের সামরিক জীবনে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকার পাশাপাশি 9ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়া কমান্ডিং
সেনা সদরে সামরিক সচিব এবং সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও কর্মরত ছিলেন। এবারে বিকাশ ঈদ কেনাকাটা। ঈদে নতুন পোশাকের সাথে প্রয়োজন নতুন জুতা, আর এই জুতা কেনাকাটায় যদি পেমেন্টে ডিসকাউন্ট মেলে তাহলে আরও বেড়ে যায় ঈদ আনন্দ। জুতা কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে বিকাশ দিচ্ছে পেমেন্টে 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মিনালা দিবার রিপোর্ট। ঈদুল আজহার কেনাকাটায় ক্রেতাদের আনাগোনায় মুখরিত রাজধানীর জুতার শোরুমগুলো। বসুন্ধরা সিটি মার্কেটের শোরুমে ছেলে মেয়ে ও বাচ্চাদের জন্য 1000-এর বেশি নতুন কালেকশন নিয়ে পসরা সাজিয়েছে বাটা। ছেলেদের জন্য আছে পাঞ্জাবির সাথে পরার স্যান্ডেল, আছে হাঁসপাপিস মোকাসিন, কমফিট স্যান্ডেল, হাঁসপাপিস স্যান্ডেল সহ বাটার স্যান্ডেলও। মেয়েরা পাবেন আরামদায়ক স্যান্ডেল, হাই হিল, ফ্ল্যাট, ওয়েস হিল, হিল সহ নানা ডিজাইনের জুতা। বাচ্চাদের জন্য রয়েছে আরামদায়ক সব জুতার সমারোহ। পছন্দের পণ্য কেনাকাটার পর বিকাশ পেমেন্টের কুপনে D10 যোগ করলেই ছটপট 10% ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। 1000 টাকার উপরে যদি কোনো কিছু পারচেস করে, সেটা হচ্ছে বিকাশের অ্যাপস দিয়ে যদি স্ক্যান করে পেমেন্ট করে, এরপরে কুপনটা অ্যাড করতে হবে D10। কুপনের ঘরে D10 লিখে ওটা অ্যাড করতে হবে। অ্যাড করার পরেই কাস্টমার পেমেন্ট করলে ইনস্ট্যান্ট 100 টাকা ক্যাশব্যাক পাবে। আর এই অফারটা, এই ক্যাম্পিংটা একটা কাস্টমার একদিনে 1000-এ 2 বার নিতে পারবে। একবার 100 টাকা পেমেন্ট করবে, দেন আবার যদি সে পেমেন্ট করে তাহলে আবার 100 টাকা ক্যাশব্যাক পাবে। আর এই পুরো ক্যাম্পিং চলাকালীন কাস্টমার টোটাল 300 টাকা ক্যাশব্যাক পাবে। ঈদের আনন্দ বাড়িয়ে দিচ্ছে বিকাশের এই ক্যাশব্যাক। শপিং করতে আসলাম বাটাতে। এখানে হচ্ছে আমার মানি ব্যাগ কিন্তু স্টিল 0। আমার বিকাশে টাকা আছে, এখান থেকে আমি পেমেন্ট করার উদ্দেশ্যে কিন্তু এখানে আসছি, যেহেতু আপনার বসন ছিল বিকাশ নিয়ে। এখানে একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে। ক্যাশব্যাকটা আসলে আমাদের অনেক হেল্পফুল। এটা একটা মানে আমি যেটা পেমেন্ট করছি, এটা আবার যখন রিটার্ন আমার কাছে কিছু টাকা আসছে, তখন আমার কাছে এটা আনন্দ মনে হয়। বিকাশ তো আসলে এটা একটা সহজ অর্থবহনের একটা পদ্ধতি, এবং এটা আমাদের জন্য অনেক প্রয়োজন। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে 1 মিনিটে টাকা নিয়ে আসা যায়। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভূমিসহ ঘর পেল আরও 18,500 পরিবার, নাগরিক সুবিধায় আসবে প্রতিটি গ্রাম, বললেন প্রধানমন্ত্রী। থমকে আছে প্রজনন হার 2%, নামানোর পরিকল্পনা, বেড়েছে জনসচেতনতা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাস, স্বাগত জানালো হামাস, ইসরায়েলের বিরোধিতা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকবেন।